কক্সবাজারে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘরবাড়ি, সড়ক, বেড়িবাঁধ বিধ্বস্ত, বিপর্যস্ত কৃষি ও মৎস্য খাত, এখনও ভয়াবহ পেকুয়ার পরিস্থিতি। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। নতুন করে সংবিধান লেখার সুযোগ নেই বললেন চিফ হুইপ। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে সাবেক আওয়ামী নেতার এনা পরিবহন। চাঁদাবাজির অভিযোগে ১৭৯টি বাস জব্দের নির্দেশ থাকলেও পুলিশের কবজায় মাত্র ৫টি, আদালতে যাবে দুদক। ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীর অভিভাবক সবসময় ইরান, কড়া জবাব তেহরানের, পাল্টাপাল্টি হামলা। এবং বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ডালাসে পৌঁছেছে ফ্রান্স। মাঠে নামার আগে অনুশীলন করছে স্পেন। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। নামছে বন্যার পানি, ভেসে উঠছে ধ্বংসের ক্ষয়ক্ষতি। টানা ৯ দিনের ভারী বর্ষণের পর কক্সবাজারের কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে পানি সরে যেতেই স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। বিধ্বস্ত ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত সড়ক, বেড়িবাঁধ, বিপর্যস্ত কৃষি আর মৎস্য খাত। দুর্যোগের পানি কমলেও ক্ষত সারানোই এখন বড় চ্যালেঞ্জ। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের রামুর কালা খন্দকার পাড়ার রিকশা চালক মাহমুদুল হকের ঘরে এখনও বন্যার পানি। বৃষ্টি থেমেছে, কিন্তু তবুও কাটেনি দুর্ভোগ। কোমর পানি পেরিয়ে দেখছেন ভেঙে পড়া বসতি আর নষ্ট হয়ে যাওয়া সংসারের শেষ সম্বল। বাসাত পানি উড়ি সব খাবার সাবার নষ্ট হয়ে গেছে, গিরাফেরা ভাঙে গেছে। গত ৪ থেকে ১২ জুলাইয়ে টানা ভারী বর্ষণে কক্সবাজারের রেকর্ড ৮২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার ৭০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার প্রায় ৪৯% এলাকা প্লাবিত হয়। পানিবন্দী হন অন্তত ২.৫ লাখ মানুষ। বৃষ্টির প্রবণতা কমায় কোথাও কোথাও নামতে শুরু করেছে বন্যার পানি, কিন্তু অনেক এলাকা এখনও জলাবদ্ধ। পানিবন্দী মানুষগুলো এখনও লড়ছেন অনিশ্চয়তা আর সংকটের সঙ্গে। আল্লাহ কি ধরনের কষ্ট নয়, দূর দূর পানি মাঝে ইঙ্গরি টিয়া রাইটিয়া পানি কষ্ট তো নবাব রাতিয়া লেমে না তো বইয়া বলছি ওয়া আরে বই যায় না। বন্যার পানি নামতেই সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে এবারের দুর্যোগে কক্সবাজারে প্রাণ গেছে ৩৫ জনের। মৎস্য খাতে ক্ষতি প্রায় ৪৬ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৩,০০০ কৃষক। ভেঙে গেছে ৪৪ স্থানে বাঁধ। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০৪৮ কিলোমিটার সড়ক, ৭৯টি সেতু ও কালভার্ট, ১৬১৩টি বসতঘর এবং ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। পানি উঠতে আছে ২-৩ দিন বড়ি দিন ধরে খানা পিনা করতে হয় না, মানে ডাইল চাল দিয়ে চুলা দিয়ে মানে রান্না মারা করে। দুর্যোগ মোকাবেলার পর এবার পুনর্বাসন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বসবাস অনুপযোগী নেই, অনুপযোগী হয়ে গেছে, অর্থাৎ উপযোগিতা হারিয়েছে, আমরা সেগুলো মেরামত করে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে তাদেরকে পাশে থাকতে চাই। প্রাথমিক প্রতিবেদনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিসাবে উঠে এসেছে পেকুয়া উপজেলা, যেখানে প্লাবিত হয়েছে ৯৫% এলাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও এখনও পানিবন্দী বেশ কিছু এলাকা। পরিস্থিতির উন্নতি হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন ৩ পার্বত্য জেলা। দুর্গম এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। জুলাই জুড়েই ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসে। আগামী 2 দিনে সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চল সহ 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও ডুবে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ। শুধু সাতকানিয়া নয়, চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। বাড়ির ভিতরে এতটুকু পানি, তবে কি অবস্থা জীবন যেমন 2 দিন আনাকারে আছে। বুধবার ঘরে ঢুকি দিয়ে দিয়ে বাইরে হয়েছে কত কাজকর্ম করতে পারছে না, লোকটা কর্মীকে যেতে পারছে না। সোমবার সকালে দুর্গত এলাকায় বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় ত্রাণ। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে,
ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন যে একদম আমরা 100% নিশ্চিত থেকে জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। এদিকে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা গেছে বান্দরবনে, তবে ভারী বর্ষণ না হওয়ায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাটেনি দুর্ভোগ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়নে পানি নেমে গেছে, বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। এখন পরিষ্কার করছি, এখন যাইতেছি, তাও বাসায় পানি আছে। পাহাড়ি ডলে সুনামগঞ্জের তাহিরপুর বিশম্ভপুর সড়কের মোকামবাড়ির শক্তিয়ার খোলা অংশের 100 ও 300 মিটার সড়ক ডুবে গেছে। বিকল্প ব্যবস্থায় নৌকা দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। এদিকে সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে কুমিল্লায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর বিভিন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। ভারী বৃষ্টিতে সদর হাসপাতালের ওয়ার্ড প্লাবিত হয়। এদিকে জুলাই জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি এবং আগামী 2 দিন সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে, একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মী ছুটি বাতিল করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে সিভিল সার্জনদেরকে নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর। গত কয়েকদিনের অতিবর্ষণে। তানজিল হাসনাত, সময় সংবাদ। যতদিন জনগণ সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালের গড়নদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। জলাবদ্ধতা দূর করতে যত্রতত্র আবর্জনা না ফেলারও আহ্বান সরকার প্রধানের। বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারে আসার পর প্রথম বরিশাল সফরে গৌর নদীর বাটাজোরের নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমাবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে এখন দেশের জন্য কিছু করা জরুরি। আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতো এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। সেই লক্ষ্যকে সামনে রেখে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। কর্মসূচি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। জনগণ যতদিন সঙ্গে থাকবে বিএনপি ততদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এরপর বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মতোই সব দলমতের মানুষকে একসঙ্গে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল দলমত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। প্রত্যেকে আমাদের যার যতটুকু অবস্থান আছে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে। এর আগে বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রশিক্ষণরত সেনা সদস্যদের প্রশিক্ষণের খোঁজ দেন সরকার প্রধান। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। ইমরুল হাসান, সময় সংবাদ, বরিশাল। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিরোধী দল, এমন মন্তব্য করে ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। সংবিধান সংশোধন কমিটিতে কারো নাম না দিয়ে অধিবেশন থেকে ওয়াকআউটের পর গণমাধ্যমে কথা বলেন নেতারা। এ সময় চিফ হুইপ বলেন, সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই, আলোচনার দ্বার সব সময় খোলা রয়েছে। যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। 17 সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাব নিয়ে আলোচনা হয় সংসদের চলমান অধিবেশনে। এ সময় কমিটিতে দলের নাম না দিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। পরে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করার অর্থ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিরোধী দল। আপনি সংসদ মানবেন, সরকার মানবেন, জনগণের অভিপ্রায়ের এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না। গণভোটকে অস্বীকার করবেন, বলবেন 51% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তা 68.6% মানুষ যে গণভোটে বলেছে। জনগণকে আমরা কথা দিয়েছি, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এরপর সাংবাদিকদের ব্রিফিং করেন চিফ হুইপ। জানান, গণভোটের রায় উপেক্ষা করা হয়নি, সুযোগ নেই নতুন করে সংবিধান লেখার। সংবিধানের যে ধারাই আমি সংশোধন করি না কেন, সেটাই সংস্কার। আমরা তো গণভোটের রায় যদি ধরেন এইটাই আমরা গণভোটের রায় এই কাজটা করবো, সেটা তো আমরা সংবিধানে আনবো, আলোচনা করি। কাজটা তো তাই, আমি যাই কিছু করি গণভোটের রায় দিচ্ছি, আমি সংবিধান সংশোধন করবো না, পরিবর্তন করবো কেমনে বলেন দেখি। আমি জানতে চাই, এটা আপনাদের কাছে জানতে চাই। আমরা তো নতুন করে তো সংবিধান লিখছি না। এসব মত বিরোধী নিষ্পত্তির জন্য আলোচনার দুয়ার সবসময় খোলা রয়েছে বলেও জানান চিফ হুইপ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আদালতের জব্দের নির্দেশের 1 বছর পরও সড়কে বহাল তবিয়তে চলছে খন্দকার এনায়েতুল্লাহর এনা পরিবহন। 179টি বাস জব্দ করে বিআরটিসির জিম্মায় দেওয়ার নির্দেশ থাকলেও পুলিশ জব্দ করতে পেরেছে মাত্র 5টি বাস। দুদক বলছে, নির্দেশ বাস্তবায়নে পুলিশকে আবারও তাগিদ দিতে আদালতের দ্বারস্থ হবেন তারা। খলিলুর রহমানের ক্যামেরায় তাসনিম তাওহিদের প্রতিবেদন। সড়ক দাপিয়ে বেড়ানো এনা পরিবহন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর পরিবহন। এই নেতার বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। চাঁদাবাজির প্রাথমিক সত্যতা মেলায় গত বছরের মে মাসে এনা পরিবহনের 179টি বাস জব্দের নির্দেশ দেন আদালত। আদেশে বলা হয়, পুলিশ বাসগুলো জব্দ করার পর বিআরটিসিকে বুঝিয়ে দিবে, আর বিআরটিসি তা পরিচালনা করবে। এনা পরিবহনের 179টি বাস জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার নির্দেশ দেন আদালত। কিন্তু 1 বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও জব্দ করা যায়নি, বরং বহাল তবিয়তে ব্যবসা করছে এনা কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে, আদালতের নির্দেশ বাস্তবায়নে বাধা কোথায়?
এনা পরিবহনের ডিপোতে গিয়ে দেখা যায় জব্দের তালিকায় থাকা বাসগুলো দিয়েই চলছে দূরপাল্লার ব্যবসা। তবে ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ থাকলেও খুলনা, বরিশাল, পটুয়াখালী ও কক্সবাজার রুটে বাসগুলো নিয়মিত চলছে। চালক ও শ্রমিকরা বলছেন জব্দের আদেশের পর থেকে তাদের নানা ধরনের প্রশাসনিক ঝামেলায় পড়তে হচ্ছে। রানিংয়ে 2-4টা টিকিট বিক্রি করছে, এইটা দিয়ে আমাদের কোম্পানির প্রচুর লস হচ্ছে। একটা গাড়ি একটা ড্রাইভার স্টাফ সহ সুপারভাইজার সহ দেখা গেলো একটা টিপ মাইরা হেরিয়া যে কয়টা বেতন বা পরের দিন আবার বসে থাকে। গাড়ির যারা মালিক তাদের তো কিছু না ভাই, আমরা তো শ্রমিক, কিন্তু আমাদের তো পেটে লাথি মারা হচ্ছে। অবশ্য এনা পরিবহনের কর্মকর্তাদের দাবি মালিক সমিতির দুর্নীতির সাথে এই পরিবহন ব্যবসার কোনো সম্পর্ক নেই। বিআরটিসিকে গাড়ি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট করার কথাও জানান তারা। এই গাড়িগুলি লোন নিয়ে ক্রয় করা, পুলিশ যদি কন্টিনিউয়াসলি আমাদের গাড়ি এগুলা আটক করে সেই ক্ষেত্রে ব্যাংকের লোন পরিশোধ করা কোম্পানির জন্য জটিল হয়ে পড়বে। আদালতের নির্দেশনা অনুযায়ী বাসগুলো জব্দের মূল দায়িত্ব পুলিশের, কিন্তু ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে তালিকায় থাকা সিংহভাগ বাসেরই কোনো হদিস মিলছে না। বেশিরভাগ বাসই এখন ঢাকার বাইরে চালানো হচ্ছে। নির্দিষ্ট সময়কালের মধ্যে এই বাসগুলো আর মহানগরীতে থাকে না, এরা দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। আর ওই বাস থামিয়ে ওর ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার তো আছে, তাই না? ওটাকে পরীক্ষা করা তাৎক্ষণিকভাবে সবসময়ের জন্য কিন্তু আমাদের জন্য আসলে হয়ে ওঠে না। তবে আমরা একটা বিষয় নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা ইতিমধ্যে 5টা বাসকে আটক করেছি এবং আমাদের পরবর্তী যে তৎপরতা এটা আমাদের অব্যাহত আছে। দুদকের আইনজীবী বলছেন বাসগুলো জব্দে গতি আনতে আবারও আদালতে দ্বারস্থ হবেন তারা। তো অনেকদিন সময় চলে গেছে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। রিসেন্টলি আমরা একটা কমিশনের পক্ষ থেকে মাননীয় মহানগর দায়রা আদালতে আমরা একটা দরখাস্ত দাখিল করব, পুলিশকে যেন পুনরায় রিমাইন্ডার দেওয়া হয়। খন্দকার ইনায়েতুল্লাহকে অনৈতিক সুবিধা দিতে বাস জব্দে গাফিলতির অভিযোগ তুলে গত নভেম্বরে দুদকে স্মারকলিপি দেয় নিরাপদ সড়ক আন্দোলন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার 14টি ব্যাংকে প্রভিশন ঘাটতি ছাড়িয়েছে 2,05,000 কোটি টাকা, যা ডিসেম্বর প্রান্তিকের তুলনায় 7,500 কোটি টাকা বেশি। আর্থিক খাতের এমন পরিস্থিতি আন্তর্জাতিক রেটিং ও যে কোনো দেন দরবারে বড় উদ্বেগ হিসেবে দেখছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। এর পাশাপাশি ইচ্ছাকৃত খেলাপি ঋণকে বারবার পুনঃতফসিল বা কুঋণের সুযোগ না দিয়ে অপরাধ হিসেবে তালিকাভুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। সিলা সুলতানের রিপোর্ট। প্রভিশন ঘাটতি অর্থাৎ সম্ভাব্য খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলো পর্যাপ্ত সংরক্ষণ রাখতে ব্যর্থ হলে ব্যাংকগুলোর নতুন ঋণ বিতরণের সক্ষমতা কমে যায়, মূলধনের উপর চাপ বাড়ে এবং মুনাফা হ্রাস দেখা দেয়। গত ডিসেম্বরে এই প্রভিশন ঘাটতি 18টি ব্যাংকের ছিল 1,98,260 কোটি টাকা। 3 মাস পর 14টি ব্যাংকের মোট প্রভিশন ঘাটতি 2,05,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, যা প্রায় 7,500 কোটি টাকা বেশি। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি আমানতকারীদের আস্থা দুর্বল করা, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ানো এবং পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক রেটিংয়েও প্রভাব ফেলে। ব্যাংকগুলোর যখন আমরা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হিসাব করি, খেলাপি ঋণের হার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতে অনেক বেশি খারাপ। স্বাভাবিকভাবে প্রভিশনের ঘাটতির পরিমাণে অনেক বেশি, যার ফলে আমাদের কান্ট্রি রেটিংয়ের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে আমরা কস্ট অফ ক্রেডিট, আমরা যে বৈদেশিক সাহায্য বা ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যয় অধিক বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন খেলাপি ঋণ দ্রুত আদায়, সুশাসন নিশ্চিত, ঝুঁকিভিত্তিক ঋণ ব্যবস্থাপনা জোরদার ও প্রয়োজনে মূলধন পুনঃসংস্থানে প্রভিশন ঘাটতি কমানোর একমাত্র উপায়। এই পরিমাণ প্রভিশনের জায়গাটা তৈরি হলো কোত্থেকে? ডিফল্ট থেকে। আর ডিফল্টের ব্যাপারটা এটা ইউ আর রাইট, আমরা ডিফল্টটাকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখি। তো এইটার যে পরিমাণ ক্রেডিটকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখতে পারবেন তার থেকে বেশি যেটা উইলফুল, সেটাকে আমরা বরং অপারেশনাল রিস্কের ক্যাটাগরিতে রাখা উচিত বলে আমি মনে করি। অপারেশনাল রিস্কের কোন ক্যাটাগরি? এটা কিন্তু ক্রাইম, ফ্রড ক্যাটাগরিতে, ক্রাইমের ক্যাটাগরিতে। ঘাটতিতে থাকা 14টি ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এর মধ্যে সরকারি 4টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,02,000 কোটি টাকা এবং বেসরকারি 10টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,03,000 কোটি টাকা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে প্রবল বর্ষণে নষ্ট হয়ে যাওয়া কন্টেইনার বোঝাই আমদানি পণ্যের ক্ষতিপূরণ এবং অ্যাক্ট অফ গড নিয়ে বন্দর ও ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বেসরকারি অপটকে বৃষ্টির পানি ঢুকে বেশ কিছু কন্টেইনার বোঝাই পণ্য নষ্ট হয়ে গেছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করলেও অ্যাক্ট অফ গড অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ।
এ অবস্থায় নীতিগত সহায়তা চেয়ে সরকারের শীর্ষ পর্যায়ে যৌথ চিঠিও দিয়েছে 4টি ব্যবসায়ী সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 5 দিনের টানা প্রবল বর্ষণে পুরো নগরীর মতো বন্দরের ইয়ার্ডও ছিল জলবদ্ধতা। জলমগ্ন ইয়ার্ডে কন্টেনার অংশবিশেষ ডুবে থাকার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বন্দরের মতো একই পরিস্থিতি ছিল কয়েকটি বেসরকারি অফডকেও। বৃষ্টির পানিতে কন্টেনার ডুবে থাকায় আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। আমাদের আমদানিকৃত মাল সেন্সিটিভ কিছু মাল থাকে, সেখানে পেপার মেটেরিয়ালস থাকে, সেখানে আমাদের আপনার লবণ থাকে, কেমিক্যালস থাকে, এই সবগুলো মিলে বিশাল একটা, আমরা যারা রপ্তানিকারক আমাদের জন্য ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত বন্দর কিংবা অফডক কর্তৃপক্ষ বৃষ্টির পানিতে কন্টেনার বোঝাই পণ্য নষ্ট হওয়ার সত্যতা স্বীকার করতে নারাজ। এমনকি টানা বৃষ্টি এবং জলবদ্ধতার কারণে বন্দরে রাখা পণ্য, কার্গো ও কন্টেনারের কোনো ক্ষতি হলে অ্যাক্ট অফ গড অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে উল্লেখ করে ব্যবহারকারীদের প্রতি নোটিশও দিয়েছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেখানে আমাদের কন্টেনার এবং মালামাল সংরক্ষিত থাকে অথবা শেডে কোনো মালামাল ক্ষয়ক্ষতির রিপোর্ট এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো আমদানি বা রপ্তানিকারকের পণ্য, তাহলে ক্ষতিপূরণের বিষয়টা আসবে বা আসতে পারে। এই ড্রেনেজ সিস্টেমটা আপনাকে উন্নত করতে হবে, এই সমস্ত ব্যবস্থাগুলি বন্দরকে গ্রহণ করতে হবে। গ্রহণ না করে যদি আমি অ্যাক্ট অফ গড বলে এটাকে দায় এড়িয়ে যাই, তাহলে ভবিষ্যতে এগুলো হতে থাকবে, ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আমার অ্যাক্ট অফ গডের মতো কোনো ন্যাচারাল ডিজাস্টার তো কিছু হয়নি। যেটা হয়েছে এখন সেটা হলো যে অতিবৃষ্টি অ্যাক্ট অফ গডের কোড অফ কন্ডাক্টে পড়ে বলে আমরা মনে করি না। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর সেই আমদানি রপ্তানি কাজে সহায়তা করে আসছে বন্দর কেন্দ্রিক 21টি বেসরকারি অফডক। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি 21টি বেসরকারি অফডক দেশের অর্থনীতি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ঠিক তেমনি আমদানি রপ্তানি বাণিজ্যের সুনাম অক্ষুণ্ণ রাখতে পণ্যের নিরাপত্তা চান ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2 হাতে কাজ পাবার আশায় সরকারের কাছে একটি বিজেটের জন্য তীর্থের কাকের মতো প্রতীক্ষায় গাইবান্ধার 26 লাখ মানুষ। কেননা এই একটি ইপিজেডেই পারে বন্যা, খরা আর নদী ভাঙনে বিপর্যস্ত মানুষের ভাগ্য বদলাতে। প্রধানমন্ত্রীর 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি অনুযায়ী এই ইপিজেড হলে কাজ পাবে 5 লাখ মানুষ, এমনটি বলছেন সরকার দলীয় এমপি হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে থাকছে বিস্তারিত। বন্যা, খরা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এক জনপদ গাইবান্ধা। ভারী শিল্প বলতে কেবল রংপুর চিনিকল, সেটিও বন্ধ দীর্ঘদিন। প্রায় 26 লাখ মানুষের এ জেলায় শতকরা 56.74 ভাগ মানুষ কৃষি, 34.04 ভাগ মানুষ সেবা খাত ও 9.22 ভাগ মানুষ শিল্প খাতে নিয়োজিত। কৃষি ছাড়া কাজের বিকল্প পথ না থাকায় দারিদ্র্যের দুষ্ট চক্রে ঘুরপাক খায় এ জনপদের মানুষ। এখানে কোনো ভারী কোনো শিল্পকলা অতীতে নাই, এখনো বর্তমান নাই। সে কারণে বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে ইপিজেড অবশ্যই দরকার। দরিদ্র জনগোষ্ঠীর এই বেকারত্ব দূরীকরণের জন্য ইপিজেড খুবই প্রয়োজন। অতি দ্রুত সরকারের উচিত গাইবান্ধা যত ইপিজেডটা হয় সেজন্য ব্যবস্থা নেওয়া। ইপিজেড নির্মাণের জন্য রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে বেবজার কাছে জায়গাও হস্তান্তর করে শিল্প মন্ত্রণালয়। প্রস্তাবিত এই ইপিজেড থেকে 70 কিলোমিটার দূরে সৈয়দপুর বিমানবন্দর, 32 কিলোমিটার দূরে হিলি স্থলবন্দর, 34 কিলোমিটার দূরে বগুড়া বিমানবন্দরের অবস্থান। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এই এরিয়ার আমার যদি একটা এখানে ইপিজেড হতো, ওই লোকগুলো এখানে কাজ করতে পারতো এবং ওইখানকার চেয়েও কম বেতনে তারা কাজ করতে পারতো, কিন্তু তারপরও তাদের জীবন মান উন্নত থাকতো। স্থানীয় সংসদ সদস্য বলছেন, ইপিজেড বাস্তবায়ন হলে মানুষের কর্মহীন হাতে যেমন কাজ জুটবে, পাশাপাশি রক্ষা হবে সরকারের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। গভর্নমেন্টের যেহেতু 1 কোটি কর্মসংস্থানের মধ্যে 5 লাখ এখান থেকেই সম্ভব, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট এন্ড এক্সটেন্ডেড। সো এটা গভর্নমেন্টের প্রায়োরিটিতে আছে, আমরা চেষ্টা করছি। রংপুর চিনিকলের বাগদা ফার্মের 1842 একর জমির মালিকানা নিয়ে বিরোধ মিটিয়ে ইপিজেড বাস্তবায়নের দাবি ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। 2 মাসেরও বেশি সময় ধরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে বন্ধ ভারতীয় পাথর আমদানি। এতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে বন্দরটি, বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানি বন্ধ রাখায় রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়েছে।
সুফিয়ান আল হাসানের রিপোর্ট। নেই পণ্য খালাসের ব্যস্ততা, বেকার শ্রমিকরা। এটি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। আগে টনকে টন ভারতীয় পাথর আমদানি হলেও এখন নেই সেই সুযোগ। ওভারলোডিং ঠেকাতে ট্রাক প্রতি সর্বোচ্চ 25 টন পাথর পরিবহনের নিয়ম চালু করায় গত 2 মাসের বেশি সময় ধরে বন্ধ আমদানি। নতুন নিয়মে দাম নিয়ে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা না হওয়ায় রফতানিও বন্ধ রেখেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে বেড়েছে ভুটানের পাথরের দাম। ভারত থেকে মাল আসতেছে না, এটা ওভারলোডের একটা সমস্যা চলতেছে গত 2-2.5 মাস থেকে, তার জন্য আসতেছে না। ভুটান যে গাড়িগুলো ঢুকতেছে এগুলা মনে করেন যে আকাশ ছোঁয়া দাম। বাংলাদেশের ইম্পোর্টাররা যে পাথরগুলো নিয়ে আসতেছে তাতে লাভবান হতে পারতেছে না। ভারতীয় পাথর আমদানি বন্ধ থাকায় প্রত্যাশিত রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। 2024-25 অর্থ বছরে আমাদের টোটাল রাজস্ব আদায় হয়েছিল 87 কোটি টাকা, আর 25-26 অর্থ বছরে সেটা আদায় হয়েছে 90 কোটি টাকা। সেখানে আমাদের প্রবৃদ্ধির হার হলো 4.11%। ইভেন আরও একটু বাড়তো এটা, কারণ হলো ভারত থেকে বর্তমানে যে সমস্ত রিভার স্টোনগুলো আসতো এগুলো বর্তমানে বন্ধ আছে, যে জন্য রাজস্ব কিছুটা আমরা পিছিয়ে আছি। আগে ভারত থেকে একটি ট্রাকে 50 থেকে 60 টন পর্যন্ত পাথর আসতো। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। সকালের সময় আরও থাকছে। রংপুরে জিও ব্যাগ দিয়ে তিস্তার ভাঙন ঠেকাতে 210 কোটি টাকা ব্যয়। অন্তর্বর্তী সরকারের প্রকল্প নিয়ে প্রশ্ন, তিস্তা মহাপরিকল্পনা ছাড়া মিলবে না সুফল। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের একজন মেডিকেল টেকনোলজিস্ট, কিন্তু পরিচয় দিতেন দন্ত চিকিৎসক হিসেবে। এমন অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে প্রেসক্রিপশনও দিচ্ছিলেন। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে তার চেম্বার। একই সঙ্গে করা হয়েছে 50,000 টাকা জরিমানাও। রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় ব্যক্তিগত চেম্বার খুলে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট রবিউল ইসলাম। অভিযোগ, নিজেকে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখা, প্রেসক্রিপশন এবং চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শাহানের নেতৃত্বে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে রোগী দেখা ও প্রেসক্রিপশন দেওয়ার প্রমাণ পাওয়ার পাশাপাশি চেম্বার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে 50,000 টাকা জরিমানা করা হয় এবং চেম্বারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে এ মর্মে লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হয়। এটা বলেন তো কি করতে পারে, টেকনোলজিস্টরা কি করতে পারে বলেন, আমাকে ধরেন। হ্যাঁ স্যারকে কাগজ দিচ্ছি তো, আপনি বলেন না টেকনোলজিস্টরা কি কাজ করে একটু বলেন। জেলা প্রশাসন বলছে, সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর ডিপ্লোমাধারী ডেন্টাল টেকনোলজিস্টদের ব্যক্তিগতভাবে রোগী দেখা কিংবা প্রেসক্রিপশন দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। কেউ যদি ওনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ইতিপূর্বে, এই পর্যন্ত, তাহলে ওনারা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ, যে ফৌজদারি অপরাধের মাধ্যমে যেহেতু ক্ষতিগ্রস্ত, তার ওনার সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে বা বিধি মোতাবেক আইন মোতাবেক ওনারা অভিযোগ দাখিল করতে পারেন। সেই অনুযায়ী যে আদালত আছেন, বিজ্ঞ আদালত ব্যবস্থা গ্রহণ করে। জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ চিকিৎসা সেবা ও ভুয়া পরিচয়ে রোগী দেখার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। স্কুলের অভাবে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের খারজানির চরের বাসিন্দারা। চরের শতাধিক পরিবারের শিশুরা জন্ম থেকেই বড় হচ্ছে নিরক্ষরতার অন্ধকারে। সম্প্রতি বিষয়টি নজরে আসে স্কুল সুরক্ষা কার্যক্রমের সদস্যদের। সেখানে একটি অস্থায়ী তাঁবু টাঙিয়ে বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা নির্বাহী কর্মকর্তার। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রমত্তা ব্রহ্মপুত্রের বুক চিরে জেগে থাকা এক বিচ্ছিন্ন জনপদ গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার খারজানির চর, যেখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে 2 যুগেরও বেশি সময় ধরে বাস করছে শতাধিক পরিবার।
নদী দিয়ে বিচ্ছিন্ন এই চরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আর এই ভৌগোলিক দূরত্বের কারণে চরের শিশুদের জন্য গড়ে ওঠেনি প্রাথমিক শিক্ষার ন্যূনতম কোনো ব্যবস্থা। এতে বছরের পর বছর এখানে তৈরি হচ্ছে এক নিরক্ষর প্রজন্ম। অভিভাবকরা বলছেন সরকারি বেসরকারি কোনো উদ্যোগ না থাকায় এখানে দীর্ঘদিনেও গড়ে ওঠেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। আগে স্কুল আসলে আমরা যেতে পারিনি, এখন স্কুল খুলছে আমরা আর চলে স্কুল আসলো না, কালকে বই দিয়ে গেছিল এখন থেকে পড়ি। এই এলাকায় কোনো স্কুল নাই, সেজন্য বাচ্চারা লেখাপড়া করতে পারে না। আমাদের এখানে যদি সরকারিভাবে এবং কোনো এনজিওর মাধ্যমে কোনো স্কুল হতো, হয়তোবা আমাদের এই বাচ্চাগুলোকে ভালো করে পড়াশোনা করানো যেত। সম্প্রতি বিষয়টি নজরে আসে সমাজসেবা অধিদপ্তরের ইউনিসেফের শিশু সুরক্ষা কার্যক্রমের জেলা সদস্যদের। স্থানীয় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় চরে অস্থায়ী তাঁবু টাঙিয়ে বিভিন্ন বয়সী শিশুদের বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। স্কুল নাই বিদায় এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, আমরা এই জন্য উদ্যোগ নিছি যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে। এদিকে বিষয়টি অবগত ছিলেন না জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি সেখানে সরেজমিন পরিদর্শন করে এই আমাদের সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে তাদের শিক্ষা নিশ্চিত করার জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানির চরে বর্তমানে প্রাথমিক শিক্ষার উপযোগী শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। গত কয়েকদিন থেকে ভারী বর্ষণে সবজির বাজারে কিছুটা আমদানি কম থাকলেও দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নীলফামারীর সবজির বাজারে রয়েছেন সহকর্মী সাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, এটি নীলফামারীর অন্যতম একটি বড় পাইকারি সবজি বাজার। এই সবজি বাজারে শুধুমাত্র নীলফামারী সদরের যে কয়টি উপজেলা এবং সৈয়দপুর উপজেলা সহ আশপাশ কয়েকটি উপজেলায় প্রায় বলা যায় যে 20 থেকে 25টি ইউনিয়নের সবজি চাষি এখানে এসে তাদের উৎপাদিত সবজি বিক্রি করেন। এটি একটি বড় নীলফামারীর মধ্যে একটি বড় সবজি বাজার। এই সবজি বাজারে এখন আপনারা দেখছেন যে শত শত মানুষ, শত শত ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত এই সবজি বাজারটি। কিন্তু গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে আজকের কিন্তু এই সবজি বাজারে আমদানি কম। যেভাবে ক্রেতা রয়েছে তার চেয়ে বিক্রেতার মানে যে সবজির আমদানি কম হওয়ায় গত কয়েকদিন থেকে এখানে সবজির বাজারে কিছুটা অস্থিরতা বেড়েছে এবং প্রতি কেজিতে প্রতিটি সবজির দাম কিন্তু কেজি প্রতি 5 টাকা করে বেড়েছে। আমি এখানে যে সবজিগুলো আজকের আছে আমি সেগুলোর দাম আপনাদেরকে জানাচ্ছি। পটল হলো 18 থেকে 22 টাকা, করলা 35 থেকে 40 টাকা, লাউ প্রতিটি 20 থেকে 25 টাকা, বেগুন প্রতি কেজি 30 থেকে 35 টাকা, ঢেঁড়স প্রতি কেজি 25 থেকে 30 টাকা, চিচিঙ্গা 22 থেকে 25 টাকা, শসা 25 টাকা, চাল কুমড়া প্রতিটি 20 থেকে 25 টাকা, মরিচ 80 টাকা, বরবটি 30 টাকা। আমরা এখানে ক্রেতাদের সাথে যারা পাইকারি যারা খুচরা বিক্রি করেন সেসব ক্রেতাদের সাথে আলাপ করেছি। তারা বলছে যে আজকের কয়েকদিন ধরে নীলফামারীতে ভারী বর্ষণের কারণে সবজি বাজারে আজকের আমদানি কম, যার ফলে যে হিসাবে ক্রেতা রয়েছে সেই হিসাবে কিন্তু সবজির আমদানি কম থাকায় প্রতি সবজিতেই প্রত্যেকটি সবজিতেই কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। আরেকটি আপনাদেরকে জানিয়ে রাখি যে নীলফামারী হলো সবজি উৎপাদনের দিক থেকে অন্যতম একটি জেলা। আলু যেমন এখানে অন্যতম একটি দেশের মধ্যে সর্বোচ্চ ফলনশীল একটি জেলা, তেমনি কিন্তু সবজির উৎপাদনের দিক থেকেও কিন্তু নীলফামারী হলো একটি এখান থেকে এই নীলফামারী সবজি শুধুমাত্র এই অঞ্চলেই না সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে সবজি সরবরাহ করা হয়। এই ছিল আমার কাছে নীলফামারীর সবজি পাইকারি মার্কেট থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নীলফামারী থেকে।
জিও ব্যাগ দিয়ে তিস্তার ভাঙন ঠেকাতে 210 কোটি টাকা ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। নদীপাড়ের মানুষের অভিযোগ, অস্থায়ী এসব প্রতিরোধ ব্যবস্থা দীর্ঘমেয়াদে কোনো সমাধান নয়, বরং এতে অপচয় হচ্ছে সরকারের বিপুল পরিমাণ অর্থ। অধিকার কর্মীদের মতে তিস্তা সুরক্ষায় মহাপরিকল্পনা ছাড়া কোনো জোড়াতালি প্রকল্প কাজে আসবে না। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। কানতে হইলাম সারা, আর তো কান্দন বেড়ায় না। গেল 2 বছরে ইদ্রিস আলী বয়াতির বসতভিটা গিলে খেয়েছে তিস্তা। সব হারিয়ে এখন তার যাযাবর জীবন, আর পরিবারের বাকি 6 সদস্য জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছে রাজধানীতে। শুধু ইদ্রিস আলী নয়, তিস্তাপাড়ের লাখো মানুষের গল্পটা একই। প্রজন্মের পর প্রজন্ম তিস্তার সঙ্গে যুদ্ধ করেই টিকে আছে এই অঞ্চলের মানুষ। নদী খনন ছাড়া আমাদের এইবার কোনো লোকের কোনো কাজ হবে না, খনন হলে কাজ হবে। 3টে গ্রাম ভাগিয়েছে, আসিয়া কায়কোটে যে খুশাইছে, কুতি গেছে নাই যায়, কোনো নির্দর্শন নাই। বস্তা দিতেছে, ভাঙি যাচ্ছে, এটা আমাদের ক্ষতি। আবার এখান থেকে বালু উত্তোলন হচ্ছে, বস্তা করতেছে। এখন আপাতত এখন ফেলবার লাগছে, এখন এটা তো জ্বরের তাপে টাটিত ঘুরে এই সেরকম হয়েছে আর কি। 210 কোটি টাকা ব্যয়ে তিস্তার 44টি পয়েন্টে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। অন্তর্বর্তী সরকারের সময় ন্যায় প্রকল্প নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন রক্ষায় ভূমিকা রাখবে এই প্রকল্প। আর কোনো বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তা পাড়ের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা হবে। ভাঙনের যে তীব্রতা অনেকটাই প্রশমিত হয়েছে। হয়তো চরাঞ্চলগুলোতে এখনো কিছু ভাঙন রয়ে গেছে, সেগুলো পরবর্তীতে পরিকল্পনায় রয়েছে। অধিকার কর্মীদের মতে তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বিচ্ছিন্ন প্রকল্প দিয়ে তিস্তার আগ্রাসন থামানো সম্ভব নয়। তিস্তা মহাপরিকল্পনার বিকল্প অন্য কোনো প্রকল্প নিলে, জোড়াতালির কোনো প্রকল্প নিলে এই এলাকার উন্নয়ন তো হবে না, নদীর উন্নতি যেমন হবে না, নদীকেন্দ্রিক যে অর্থনৈতিক পুনরুদ্ধার সেটা কিন্তু সম্ভব হবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর নতুন করে আশার কথা শুনছেন নদীপাড়ের মানুষ। তবে শুধু প্রতিশ্রুতি নয়, অপেক্ষায় বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কুড়িগ্রামের 40টি পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। গত 1 মাসের ভাঙনে বসতভিটা হারিয়েছে অন্তত শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাটবাজার। তবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে ভাঙন কবলিত বেশিরভাগ এলাকায় জিও ব্যাগ ফেলার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বাচ্চা সৈকতের তথ্য এবং জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। নৌকায় তোলা হয়েছে এক পরিবারের ঘরের চাল, খুঁটি, থালাবাটি সহ সকল আসবাবপত্র। চোখে মুখে অনিশ্চয়তায় বসতভিটা ছেড়ে কোনো এক নদের বুকে জেগে ওঠা নতুন কোনো চরে আবার বসতি করা। প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করা পৈতৃক বসতভিটা খেয়েছে এই নদ। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়ার এই পরিবারের মতো একই গল্প আরও 14টি পরিবারের। সর্বনাশা দুধকুমার নদের তীব্র ভাঙনে নিজ বসতভিটা ছেড়ে এক অজানার যাত্রী হয়েছেন তারা। চিলমারির রানীগঞ্জ, শাখাহাতি, নাগেশ্বরীর, বামনডাঙ্গা, ফুলবাড়ির গোরখমণ্ডল, বাজারহাটের রামহারি সহ 9 উপজেলা দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 40টি পয়েন্ট জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় শতাধিক পরিবারের বসত ভিটা সহ আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। কেন এই নদী এলাকায় ভাঙবে না? সরকার কিসের জন্য নদীর কাজ না করে? পানি উন্নয়ন বোর্ড যা বস্তা দেয়, এই বস্তার পরিমাপে হয় না। এখনো এই বসন্ত পর্যন্ত আসছে, যে আরো যে কত দূর ভাঙবে এই বছরে বলা যায় না। 20টার মতন আমার নৌকা দিয়ে আমি নিয়ে গেছি, এই জায়গায় তো পরিস্থিতি খুবই খারাপ। এদিকে নদ নদীর পানি উঠানামার সঙ্গে ভাঙনের কবলে পড়া 40টি পয়েন্টের মধ্যে 30টিতে ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নেয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে 33টি পয়েন্টে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দেওয়ার কাজ বাস্তবায়ন শুরু করেছি। এই কাজগুলোর দৈর্ঘ্য হচ্ছে 4 কিলোমিটার। এর বাইরে যেসব জায়গা ভাঙন কবলিত আছে আমরা পর্যবেক্ষণে রেখেছি, পর্যায়ক্রমে সেগুলোতেও কার্যক্রম হাতে নেওয়া হবে।
জেলার 16টি নদ নদীর মধ্যে ভাঙন প্রবণ প্রায় 300 কিলোমিটার অরক্ষিত পাড় জুড়ে প্রতি বছর বর্ষা এলেই 40 থেকে 50টি পয়েন্টে শুরু হয় ভাঙন। সময় সংবাদ, কুড়িগ্রাম। খানাখন্দে ভরা সড়ক, ড্রেনেজ ব্যবস্থায় নেই সংস্কার। দিনাজপুর পৌরসভার বেহাল দশায় ভোগান্তিতে বাসিন্দারা। ঠিকাদারের কাজের তদারকি না থাকায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ হচ্ছে না। সংস্কারের নামে মাসের পর মাস ফেলে রাখায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়ক। যদিও পৌরসভা কর্তৃপক্ষ বলছে দ্রুত শেষ করা হবে কাজ। গোলাম নবী দুলালের তথ্য এবং মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। কোথাও গর্ত, কোথাও ভাঙা, আবার কোথাও বা ময়লা পানিতে ডুবে আছে পুরো সড়ক। প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। দিনাজপুর পৌর এলাকার 12টি ওয়ার্ডে প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। প্রতিদিনই বিভিন্ন কাজে যাতায়াত করতে হয় তাদের, অথচ শহরের প্রায় 50% রাস্তা খানাখন্দে ভরা। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। প্রায় 4-5 মাস হচ্ছে এই রাস্তা ঠিক করছে না। সরকারকে বলবো যদি তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করে দেয়। বৃষ্টির সময় যদি সাইকেল নিয়ে আমরা যেতে চাই তখনও পড়ে যাই। একটা গাড়ি গেলে আরেকটা গাড়িতে রাস্তাতে চুপচাপ বসে থাকতে হয়, দীর্ঘক্ষণ লাইন ধারে থাকে। কিছুদিন আগে এক বাচ্চা এখান থেকে পড়ে যায়, তার হাত পা ভেঙে গেছে। এই রাস্তাটা খুব কাজ ধীরগতিতে হচ্ছে, এই রাস্তা দিয়ে আসা অসম্ভব হয়ে যায়, বৃষ্টির সময়টা ভর্তি হয়ে যায়। এদিকে রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ হবে, দায় সারা জবাব পৌর কর্তৃপক্ষের। আমরা আশা করছি যে আমাদের এলজিডির মাধ্যমে আরইউটিডিবির প্রকল্পর একটা চলমান রয়েছে, যেখানে 50 কোটি টাকার কাজ চলমান রয়েছে। এই প্রকল্পে 7 কিলোমিটার বিসি রোড হবে এবং আরসিসি রোড 550 কিলোমিটার, 550 কিলোমিটার হবে। পৌর এলাকায় রাস্তা আছে 187.14 কিলোমিটার। এর মধ্যে 122 কিলোমিটার পাকা আর কাঁচা রাস্তা 44 কিলোমিটার। সময় সংবাদ, দিনাজপুর। দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্যস্ততম ঘোড়াঘাট বিরামপুর রেল গেটের স্বয়ংক্রিয় গেট বার দীর্ঘদিন ধরে বিকল রয়েছে। বিকল্প হিসেবে বাঁশ ও দড়ি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছে যাত্রী ও যানবাহন। অতি দ্রুত গেট বার মেরামতের আশ্বাস রেল কর্তৃপক্ষের। হেলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য এবং মোহাম্মদ আমির হামজার ছবিতে রিপোর্ট। স্বয়ংক্রিয় গেট বার নষ্ট থাকায় ট্রেন আসার সময় গেটম্যানরা বাঁশ ও দড়ি ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। অনেকে তাড়াহুড়া করে বাঁশ বা দড়ির নিচ দিয়ে পার হওয়ার চেষ্টা করছেন। ঢাকা দিনাজপুর মহাসড়কের এই গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে, কিন্তু প্রায় 2 মাস ধরে স্বয়ংক্রিয় গেট বার নষ্ট থাকায় আশঙ্কা বাড়ছে দুর্ঘটনার। স্থানীয়দের অভিযোগ, ডিজিটাল যুগেও এমন গুরুত্বপূর্ণ রেলগেট বাঁশ দড়ির উপর নির্ভর করা দুঃখজনক। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আগুন তো দড়ি দিয়ে আটকাছে, অনেক সময় দুপাকে করে আটকায়। রেলগেটটার যে একটা ভূমিকা নিয়ে যে কাজ করবে, সে কাজের কোনো উদ্যোগ নাই। দড়ি মানে হাতে অন্ধকারে তো এতক্ষণ গ্যারেন্টি ধাক্কা খায়, মোটর টোটর সব চলে যাবে। ভেরিয়েল সব আনি ফেলে রাখছে, ইটাও আনি রাখছে রাস্তায়, খালি কাজ করবে এই জন্য দেরি করতেছে। ডিজিটাল যুগে সেখানে এখনো দড়ি বেঁধে মানুষকে থামানো হচ্ছে। গেটম্যান জানান, গেট বারটি নষ্ট হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে নষ্ট গেট বারটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিরামপুর রেল স্টেশনের মাস্টার। রেল গেটে ব্যারিয়ার গুলা নষ্ট হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো ঠিক করা হয়নি। এভাবে ঝুঁকি নিয়ে আমাদেরকে দায়িত্ব পালন করা লাগতেছে। 17 ফিট, সেটাতে আমার একটা সিকল মেজারমেন্ট ছিল, একটা গেটের বিমের মেজারমেন্ট ছিল। এখন যেহেতু এটা বড় হয়ে গেছে, এই অনুপাতে এখনো বারটা তৈরি হয়নি, যে কারণে আমরা আপাতত দড়ি দিয়ে কাছে হাঁটতেছি। এই রেল গেট দিয়ে প্রতিদিন 12 জোড়া আন্তনগর ও মেল ট্রেন চলাচল করে। সময় সংবাদ, হিলি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হয়েছে। আজ থেকে ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ওই সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে তেহরানও। এর মধ্যে ইরানের বিভিন্ন স্থানে নতুন হামলার তথ্য বেড়েছে। পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এতে আমিরাতে একজন ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে মোসাদের সঙ্গে যোগাযোগের দায়ে আইআরজিসির হেফাজতে রয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় আবারও নৌ অবরোধ কার্যকর করছে সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনী জানিয়েছে ইরানি বন্দরগামী বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজে এই অবরোধ কার্যকর হবে। তবে মানবিক সহায়তাবাহী জাহাজ এবং ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া বাণিজ্যিক জাহাজকে পরিদর্শনের পর চলাচলের সুযোগ দেওয়া হবে। ওয়াশিংটনের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালীর অভিভাবক সবসময় ইরান ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব ইরানই পালন করবে। এরই মধ্যে ইরানের কেশম দ্বীপ এবং দক্ষিণাঞ্চলীয় শহর জামে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত হানে তেহরান। এতে আমিরাতের তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্তের পাশাপাশি ভারতীয় নিহতের খবরও মিলেছে। সামরিক সংঘাতের পাশাপাশি সামনে এসেছে নতুন এক গোয়েন্দা তৎপরতার তথ্য। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে সম্ভাব্য নেতৃত্বে আনতে গোপনে যোগাযোগ করেছিল ইসরায়েল। এজন্য মোসাদের তৎকালীন প্রধান ডেভিড ভার্নিয়া হাঙ্গেরিতে গিয়ে তার সঙ্গে বৈঠকও করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একাধিকবার তার সঙ্গে গোপন যোগাযোগ, ভ্রমণ ও আবাসনের ব্যবস্থাও করা হয়েছিল বলে দাবি করা হয়। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বর্তমানে আহমাদিনেজাদ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যদিও ইসরায়েল বা ইরান কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। সংঘাতের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। একদিনেই প্রায় 9% বেড়েছে ব্রেন্ট ক্রুডের দাম, যা প্রতি ব্যারেল $82.79 পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলও 2 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জাহাজ চলাচলে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় 5 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার ইরান সীমান্ত সংলগ্ন বংশুক জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেলার মাশখেল শহরে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা দোকানে কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তারা। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। জড়িতদের ধরতে অভিযান চালানো রয়েছে। হামলার কারণ জানতে চলছে তদন্ত। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ ভেন্যু টেক্সাসের ডালাসে অনুশীলন করছে স্পেন। লুই দে লা ফুয়েন্তে শিষ্যদের ফিটনেস, স্ট্রেচিং ও বলের উপর নিয়ন্ত্রণ ঠিক রাখতে ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। এদিকে ডালাসে পৌঁছেছে ফ্রান্স দল। হোটেলের বাইরে সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন এমবাপ্পে দেম্বেলেরা। টেক্সাসের ডালাসের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বাস পৌঁছাতেই সমর্থকদের গর্জন। এমবাপ্পে দেম্বেলেদের নাম ধরে ডেকে ভক্তরা জানান দিলেন তাদের পাশে আছেন। টানা তৃতীয়বারের মতো শেষ চারে ওঠা ফরাসিরা যে কতটা নির্ভর তা এই চিত্রই বলে দেয়। বাস থেকে একে একে নামলেন এমবাপ্পে, মাইক মেনিয়ান, চুয়ামিনি, কুন্দে, কান্তে সহ বাকি সদস্যরা। তাদের পা মাটিতে রাখতেই সমর্থকদের নাম ধরে ডাকাডাকি। ফুটবলাররাও তাদের ডাকে সাড়া দিলেন। হাত নেড়ে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে হোটেলে প্রবেশ করলেন ফুটবলাররা। ফরাসিরা যখন ডালাসে পা রেখেছেন, অন্যদিকে তখন ঘাম ঝরিয়েছে স্পেন। ডালাসে আবহাওয়া থাকে উষ্ণ ও আর্দ্রতায় ঘেরা। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানিয়ে নিতে হবে স্প্যানিশদের। এই ভেন্যুতে শেষ 16তে খেলায় একটু স্বস্তি দিতেই পারে তাদের। ডালাস কটন বল স্টেডিয়ামে অনুশীলনের শুরুতে মাঠে প্রবেশ করেন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা, যেখানে প্রস্তুতি চলেছে ফাইনাল ম্যাচের বল অ্যাডিটাজের ট্রিওনরা দিয়ে। অনুশীলনে গ্রিমালদো ভিক্টরদের নিয়ে স্ট্রেচিং দিয়ে প্রস্তুতি শুরু করেন ফুয়েন্তে। এরপর নিজেদের গতি ও শক্তি বাড়াতে অনুশীলনে যুক্ত হন ইয়ামাল, রদ্রি ও মিকেল মেরিনো। স্পেনের আক্রমণ ভাগের লাইনের ফুটবলারদের এই অনুশীলন ফ্রান্সের গতির সঙ্গে টেক্কা দিতে নিজেদের প্রস্তুত করা। নিকো উইলিয়ামস, ইয়ামালদের সঙ্গে আক্রমণ ভাগের তারকারাও নিজেদের ঝালিয়ে নিয়েছেন ভালোভাবে, যেখানে কৌশলী স্পেনের ফুটবলাররা দক্ষতা বাড়িয়ে নিয়েছেন নিখুঁত রিসিভিং ও পাসিংয়ে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী। ধন্যবাদ আলিফ আপনাকে।
আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।